জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকো। আজকে রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য তাহসিন রিয়াজ, আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর আছেন। খুব শিগগিরই আমাদের মধ্যে চলে আসবেন নিশ্চয়ই সিনিয়র সাংবাদিক আশরাফ কায়েসার। তাহসিন রিয়াজ, প্রধান নির্বাচন কমিশনার আজ শপথ নেওয়ার পর নির্বাচন ভবনের সভাকক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং কথার এক পর্যায়ে তিনি বলেন যে আমাদের দেখতে বুড়া মনে হলেও মনের দিক থেকে আমরা অনেক তরুণ, আশা করি সফল হব। তো এই তরুণ নির্বাচন কমিশন দলটাকে শপথ নেওয়ার দিনই আপনারা প্রত্যাখ্যান করলেন কেন? আচ্ছা, তার তারুণ্য নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন নেই। তিনি তরুণ হতেই পারেন এবং তিনি শত হতে পারেন, তিনি দক্ষও হতে পারেন। প্রশ্নটি সেখানে না, প্রশ্নটি হচ্ছে সামগ্রিক প্রক্রিয়ায়। দেখুন, আজকে গণঅভ্যুত্থান পরবর্তী ১০০তম দিন পার করে আমরা হয়তো খুবই ক্লান্ত পরিশ্রান্ত একটি সময় পার করছি। প্রচণ্ড রকম ব্যস্ততায় সরকার রয়েছেন, যেমন আমরা রয়েছি, অন্যান্য দলগুলোও রয়েছে। এই সামগ্রিক যে কার্যক্রম, যেই ২০০০ মানুষের উপর আজকে এই সরকার দাঁড়িয়েছে, এর পেছনে যে প্রশ্নটি ছিল, এই পেছনে যে চাহিদাটি ছিল, আমি যদি আজকে আপনাকে প্রশ্ন করি এই চাহিদাটি কী ছিল, সেটি ছিল সংস্কার। সেটি ছিল আমাদের যে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, যে ঘুণে ধরা রাষ্ট্র ব্যবস্থা, যে পচাগলা রাষ্ট্র ব্যবস্থা, যে পচাগলা নির্বাচন কমিশন দিয়ে বিগত সময়গুলোতে ফ্যাসিজম তার ডালাপালা বেঁধেছে, যেই পচাগলা সিস্টেম দিয়ে এই ফ্যাসিজম ১৬ বছর আমাদেরকে শাসিয়েছে, আমাদের উপর তারা তাদের জুলুম নির্যাতন পরিচালনা করেছে, সেই সিস্টেমের পরিবর্তন। আপনি সেই সিস্টেমের উপর দাঁড়িয়ে আজকে যখন সেই সিস্টেমকে চ্যালেঞ্জ না করে একজন নির্বাচন কমিশনার সেই নির্বাচন কমিশনার হয়ে শপথ গ্রহণ করেন, তারপরে তিনি যদি আমাদেরকে তারুণ্যের গল্প শোনান, সেই গল্প শুনতে কিন্তু আমরা প্রস্তুত নই। আমরা বলেছিলাম সামগ্রিক সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন আসতে হবে। আমরা বলিনি যে আপনার এই প্রচলিত যে কনস্টিটিউশন, আমরা বলিনি যে আপনার যে প্রচলিত সিস্টেম, যেই সিস্টেমে আজকে তার শপথ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতিকে, আমরা বলিনি যে সেই ফ্যাসিজমের বসিয়ে দেওয়া রাষ্ট্রপতি, আজ্ঞাবহ রাষ্ট্রপতির যে সিস্টেম, এই সিস্টেমে তিনি শপথ গ্রহণ করবেন এবং এই সিস্টেম দ্বারা তিনি আবার পরবর্তী কার্যক্রম, রাষ্ট্র পরিচালনার কার্যক্রম তিনি পরিচালনা করবেন। কেন এত তাড়াহুড়া? কিসের এত তাড়াহুড়া? আপনার কি আজকে রাষ্ট্রের বয়স কতদিন? রাষ্ট্রের বয়স আজকে ১০০ দিন অতিক্রম করেছে সরকারের। আপনার কি আগামী ৩ মাসের মধ্যেই নির্বাচন লাগবে? এটা কি গতানুগতিক কোনো তত্ত্বাবধায়ক সরকার? এটা কি গতানুগতিক কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট? না, এই গভর্নমেন্ট কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সরকার। এই গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে সাধারণ মানুষ বসিয়েছে, এই গভর্নমেন্টের লেজিটিমেসি সাধারণ মানুষ দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কিন্তু রাস্তায় নেমে এই সরকারকে স্বীকৃতি দিয়েছে। এটি সেই স্বীকৃতি থেকে গঠিত কিন্তু সরকার। সেই সরকার যদি সামগ্রিক যে কারেকশনের কথা আমরা বলেছি, যে সংস্কারের স্বপ্ন আমরা আমাদের সাধারণ জনতাকে দেখিয়েছি, এই স্বপ্ন যদি পূরণ করতে ব্যর্থ হয়, এই ধরনের ইলেকশন কমিশন করে সামগ্রিক কোনো প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারবে না। গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আসে, বা আমি একটা প্রশ্ন করতে চাই, এটা আরো অনেকেরই হয়তো প্রশ্ন। ভয়েস অফ আমেরিকা একটা জরিপ করেছে এবং তারা বলছে ৬১.১% মানুষ মনে করেন ১ বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। উল্লেখযোগ্য বিষয় হলো, জরিপে অংশ নিয়ে ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৬২.৪% তরুণ মনে করে ১ বছরের মধ্যে আগামী নির্বাচন হওয়া দরকার। অথচ আপনারা বলছেন রাজনৈতিক দলগুলোর তড়িঘড়িতে নির্বাচনের যাত্রা শুরু হয়েছে। আপনি বলছেন যে জনগণ সংস্কার চায়, জনগণের আকাঙ্ক্ষা সংস্কার। জনগণের আকাঙ্ক্ষা সংস্কার কি সংস্কার না? ১০০ দিন পর, ১০০ দিনের তো আরো বেশি দিন পার হয়ে গেছে। সেইটা এখন নিরূপণ করার উপায় কি? উপায় হতে পারে আপনারা যদি কনফিডেন্ট থাকেন, আপনারা একটি দল করে নির্বাচনে যেতে পারেন এবং আপনাদেরকে যদি মানুষ ভোট দেয়
তখন মনে হবে যে জনগণ আসলে এই সংস্কার চায়। আর কোনো প্রক্রিয়া কি আপনার আছে? আমি প্রশ্নটা শেষ করি। ভয়েস অফ আমেরিকা যেহেতু জরিপ করেছে একটা, এবং তাদের জরিপ বলছে 61.1% মানুষ নির্বাচন চায়, আপনারা কি করে নিশ্চিত হলেন এই 3 মাস বা 3.5 মাস পর জনগণ এখনো সংস্কারের আকাঙ্ক্ষায় আছে? দেখুন, আপনি নিজেই সময়ের কথাটি কিন্তু বলে দিচ্ছেন। 1 বছর কিন্তু মোটামুটি যদি আমরা সংস্কারের চিন্তা করি, যদি আমরা মনে করি যে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, দেখুন আমরা কিন্তু কখনোই বলছি না, আমাদের পরিষ্কার যে বার্তাটি, এই বার্তাটি কিন্তু সবার কাছে থাকা জরুরি। আমরা কখনোই বলছি না যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, বা আমরা যদি বলি যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকার হচ্ছে লং টাইম থাকবে। যদি এই সরকার নির্বাচনই না দেয় তাহলে তো এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে না, এটাই তো বাস্তবতা। আমরা তো বরং মানুষের যে ভোটের অধিকার চলে গিয়েছিল সেই ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার কথাই বলেছি। আমরা তো বলিনি যে এই সরকার তিনি আমাদের উপর জেপে বসবেন এবং তিনি তার রাষ্ট্র পরিচালনার কার্যক্রম বলবেন, সংস্কারের কথা দিয়ে তিনি বছরের পর বছর কাটাবেন। আমাদের কিন্তু দাবির জায়গাটি এটি নয়, বরং আমরা যেটি বলতে চেয়েছি, যেই যৌক্তিক সংস্কারগুলো প্রয়োজন, যেই যৌক্তিক সংস্কারের মধ্যে দিয়ে আমাদের রাষ্ট্রের যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার কথা আমরা বলেছি, আমরা যেই ঘুণে খাওয়া রাষ্ট্রে আমরা এতদিন ধরে ছিলাম, সেটিকে বদলে দেওয়ার যে স্বপ্ন আমরা দেখিয়েছিলাম, সেটিকে কমসে কম নিশ্চিত করব। সেই সংস্কারটি কেন এই অন্তর্বর্তী সরকারকেই করতে হবে? নির্বাচনের মাধ্যমে ভোটে জিতে আপনারাও তো করতে পারেন, জাতীয় নাগরিক কমিটি করতে পারে। জাতীয় নাগরিক কমিটি করতে পারে। আমরা একটি রাজনৈতিক উদ্যোগ, আমরা বারবার বলেছি, দেখুন আমাদের রাজনৈতিক দল হিসাবে সামনে আসতে আমাদের কোনো অসুবিধা নেই, অথবা যে কোনো দলের মাধ্যমে যিনি কিনা রাষ্ট্রে ভোট দ্বারা নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র সংস্কার করবেন, সেই প্রক্রিয়ার সাথেও কিন্তু আমাদের দ্বিমত নেই। কিন্তু আপনাকে বারবার আমাদের যে বিষয়টি বোঝাতে আমি চাচ্ছি, সেটি আপনাকে বুঝতে হবে যে এই সরকারের কাছে সাধারণ জনগণের আশা ছিল, এই সরকারের উপর কিন্তু সাধারণ জনগণের আস্থা ছিল। আপনি দেখেন এই সরকারকে আমরা কেন ওয়েলকাম করেছি। সাধারণ জনগণ, আমরা জেনজির কথা বলেছি, এই আন্দোলন যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, নারীদের কথা বলেছি আমরা যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি। 16 বছর ধরে তো বিএনপি মানুষকে ডেকেছিল, আসেনি? 16 বছর ধরে তো অন্যান্য রাজনৈতিক দলগুলো মানুষকে ডেকেছিল, আসেনি? কেন আমাদের ডাকে, ছাত্রদের ডাকে এই সাধারণ মানুষগুলো এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে? কারণ তারা এই সরকার এবং আমাদের উপর আস্থা রাখতে চেয়েছে। আপনি সেই আস্থার জায়গাকে আপনি কি এই আস্থার জায়গাকে ইউটিলাইজ করতে পারছেন না, পারতেন না? আমরা শুধু সেটিই বলেছি। অবশ্যই ভোটের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হবে, মানুষের গণতান্ত্রিক যে ভোটের অধিকার, সেটির মধ্যে দিয়ে আমাদের রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া যেতে হবে। আপনারা বলছেন যৌক্তিক সংস্কার, একটু বলবেন তাহসিন যে আপনারা যৌক্তিক সংস্কারের জন্য কেমন টাইমলাইন দেখেন? মানে সেটা যদি মনে করেন যে ভয়েস অফ আমেরিকার এই জরিপটিকে আমরা মোটামুটি সঠিক ধরি, মানে অ্যারাউন্ড 50% মানুষ, 61 তারা বলছে, তো অ্যারাউন্ড 50% মানুষ চাচ্ছে যে 1 বছরের মধ্যে নির্বাচন হোক। তো আপনারা নাগরিক কমিটি যখন আলোচনা করেন, আপনারা যৌক্তিক সময়টুকু কতটা দেখেন? 1 বছর, 2 বছর, 3 বছর, নাকি 4 বছর, নাকি আরো বেশি? দেখুন, এটি সময়ে বাধা যাবে না, এটি সময় বাধাটা খুবই কঠিন। এবার যদি প্রশ্নে আসেন যে আমরা এটাকে যৌক্তিকতাটা কতটুকু দেখি, সময়ের যৌক্তিকতাটা, দেখুন আমরা কিন্তু সংস্কার কমিশন করতে দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার কমিশন গঠন করেনি? আমি যদি নির্বাচন কমিশনের আজকের শপথকে ধরে বলি, সংস্কার কমিশন কি ছিল না? তাহলে সংস্কার কমিশনকে আপনি কতটুকু সময় বেঁধে দিয়েছিলেন? 31 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। সংস্কার কমিশন তো কার্যক্রম তার পরিচালনা করছিল, তারা তো 31 ডিসেম্বরের মধ্যে সময় তাদের রিপোর্ট প্রদান করার কথা ছিল। এখন 31 ডিসেম্বর রিপোর্ট প্রদান করার আগে আপনি তড়িঘড়ি করে সার্চ কমিটি গঠন করলেন, তড়িঘড়ি করে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের কাছ থেকে আপনি নাম নিয়ে আপনি একটি ইলেকশন কমিশনের কমিটি ফর্ম করে ফেললেন। তাহলে আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি, আপনি যদি সংস্কারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যেতে চান, তাহলে তো আপনাকে সময় বেঁধে আমি সংস্কার প্রক্রিয়া আনতে পারবো না। আপনাকে তো আমরা বলেছি, আর রাষ্ট্র তো আপনাকে বলেছে যে আমি সংস্কার কমিশন করে দিচ্ছি, তারা 31 জানুয়ারির মধ্যে তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট সাবমিট করুক। সেই সময়টুকু কেন তাদেরকে দেওয়া হলো না? আমি যদি সেই প্রশ্ন রাখি, সেই প্রশ্ন তো আমাকে জানতে হবে। তাহলে কি আমি জাস্ট একটি প্রশ্ন করতে চাই, তাহলে কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকটি প্রেসারের মাধ্যমে আপনাদের আজকে যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত করালো? জি, আপনাদের আজকে যে সংবাদ সম্মেলন, সেখানেও আপনারা এটা বলেছেন, এবং যেটা বলেছেন যে কোনো রাজনৈতিক দলের চাপে আসলে সরকার একদম স্পেসিফিকলি যদি বলি যে নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে, যা গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতা শামিল, আপনারা এমনটা বলেছেন। শহীদুল ইসলাম বাবুল,
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন বলেছেন যে কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নত স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে, যা গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতা শামিল। বিএনপি কি সেই দল নাকি? কেননা বিএনপি নির্বাচনের কথা সবচেয়ে বেশি করে বলে, এবং বিএনপি কি সেই দল যারা সরকারকে বাধ্য করলো নির্বাচন কমিশন গঠন করতে এবং গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতা করতে? আমি জানি না কোন দলকে তারা মিন করেছেন, তারা যেহেতু পরিষ্কার করে বলেনি আমি কিভাবে বলবো সেটা। তবে একটা কথা বলি, বিএনপিকে খুব সাংঘাতিকভাবে এবং নির্দয়ভাবে খুব মিসকোট করা হয় যে বিএনপি মনে হয় যে একটা বিয়ে পাগলা বুড়োর মতো ব্যস্ত হয়ে গেছে নির্বাচনের জন্য। বিষয়টা তা না। নির্বাচনটা আপনার মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে। নির্বাচনটা মানুষের একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারছে না। গণ অভ্যুত্থান বলেন যাই বলেন, এর মূল স্পিরিট হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা। গণতন্ত্রের মধ্যে আপনার মানবিক সমাজ বলেন, সাম্য বলেন, সম্প্রীতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বলেন বা ন্যায্যতা বলেন, আপনি যাই বলেন সব কিছুই গণতন্ত্রের সাথে সম্পৃক্ত। এখন গণতন্ত্র 15 বছর ছিল না, বা তথাকথিত গণতন্ত্র ছিল, বা গণতন্ত্র গুম হয়ে গেছিল। সেই জন্যে আপনি ওই যে চুন খাইলে মুখ পরে আর দই দেখলে আপনি ভয় পাবেন বিষয়টা। আপনি গণতন্ত্র রিভিল করতে হলে তার প্রথম মানে পর্যায় হলো নির্বাচন। হ্যাঁ, এবং আপনি যদি সত্যিকার অর্থে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারেন, সংস্কারের পরিধি, সংজ্ঞা, ব্যাপকতা বিশাল। এটা মনোজগতের সংস্কার, কালচারাল রেভলিউশন, নানান ধরনের ব্যাপার আছে। আপনি সেই সীমা পরিসীমার কথাও বলছেন না। সংস্কারের কেউ বিরোধিতা করেনি, কেউ না, নো ওয়ান। বরং আপনার অনেক আগে আমি সংস্কারের কথা বলছি। আমরা যেসব সংস্কারের কথা বলছি সেটা দল হিসেবে বিএনপির জন্য হাত পা বেঁধে দেওয়ার মতো একটা ব্যাপারও তার মধ্যে আছে। আপনি যখন ওই কথা চিন্তা করছেন না, বলেননি, সেটা আমি বলেছি। এবং এই সংস্কার যে আমরা বাস্তবায়ন করবো, এই ধরনের কমিটমেন্ট, এই ধরনের বক্তব্যের আগে কোনো রাজনৈতিক দল দেয়নি। ইভেন আমার দল বিএনপি তারাও বলেনি। এবার যেটা বলেছে, যেই সংস্কারের কথাগুলো বলেছে বা কমিটমেন্ট করেছে সুশাসনের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায্যতার জন্য, গণতন্ত্রের জন্য, এটা কেউ তো বলেনি। এখন আপনি বলতেন আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনি নাই করতে পারেন। তো আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি সুন্দরভাবে সংস্কার করে আপনি একটা সুন্দর নির্বাচন, একটা চমৎকার পরিবেশ, একটা কল্যাণ রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র আপনি আমাকে উপহার দেবেন? আপনি জনগণের কথা বলছেন। জনগণের মেইন এজেন্ট তো আপনি না, আমিও না। 3 মাস আগে, 100 দিন আগে যে গণ অভ্যুত্থান হয়েছে, হ্যাঁ আপনারা ডাক দিয়েছেন, আপনাদের ডাকে আমরাও গিয়েছি। তার আগে 15 বছর 16 বছর আমরা লড়াই করেছি। আমাদের অনেক স্যাক্রিফাইস আছে, আমাদের যৌবনের মূল্যবান সময় আমরা ব্যয় করেছি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা একটা প্লট তৈরি করেছি। আপনার গণ অভ্যুত্থান তো গাছে ধরা আপেল না যে জুলাইতে ধরল আর এপ্রিলে এসে সেটা ভক্ষণ করে ফেললেন। এর জন্য সময় লাগে, এর জন্য রেভলিউশন লাগে। এই পথ আমরা তৈরি করেছি। অবশ্যই আপনাদেরকে আমরা স্যালুট করি, অবশ্যই আপনাদেরকে আমরা সম্মান করব, অবশ্যই আপনাদেরকে আমরা রেসপেক্ট করব। কিন্তু আপনি যদি আমার অবদানটাকে তাচ্ছিল্য করে দেখেন বা গণতন্ত্রের বা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে যদি আপনি তাচ্ছিল্য করে দেখেন, সেটা তো মানুষ মানবে না। আপনি জনগণ কি চায়, 3 মাস আগে কি চেয়েছিল আর এখন কি চায়, আপনি দেখেন ফারাক। আপনি কালকে ডাকেন, আপনার ডাকে আপনি ডেকেছেন, আপনার ডাকে আমরাও এসেছি, সাধারণ মানুষ এসেছে, অন্য রাজনৈতিক দলের মানুষ এসেছে। কালকে যদি আপনি ডাকেন যে আমরা সংস্কার করব 3 বছর ব্যাপী, 5 বছর ব্যাপী, 10 বছর ব্যাপী, আপনারা আমাদের সাথে আসেন। কয়জন আপনাদের সাথে আসেন আপনি দেখেন। সেই জন্যে আপনাকে নির্যাসটা কি এই গণ অভ্যুত্থানের সেই স্পিডের মধ্যে আপনাদের, আচ্ছা ধরেন 90-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছিল, ডাকসুর নেতৃত্ব হয়েছিল, ছাত্ররা অগ্রভাগে ছিল। সেই ছাত্ররা কি বলেছে যে আমাদের দেশ চালাইতে হবে, আমাদের এটা করতে হবে, আমাদের কথাই সবকিছু হতে হবে? এটা কি কোনো কাঙ্ক্ষিত বাস্তবতা হলো? সেটা তো হতে পারে না। আপনি গণতন্ত্রকে দূরে রেখে সমস্যা কোথায়? কিন্তু আপনি যখন গণতন্ত্রকে পাশে সরিয়ে রেখে আপনি সংস্কারের কথা বলবেন, তখন মানুষের মধ্যে সন্দেহ, অবিশ্বাস তৈরি হবে এবং আস্থাহীনতার পরিবেশ তৈরি হবে। এই গণ অভ্যুত্থানের সরকার বলেছে কিনা? আমাকে প্রশ্নটা করলে আমি তার কাছে পাস করতে পারি। প্লিজ সরাসরি প্রশ্ন। আপনার কোনো প্রশ্ন আছে? না, আমি জাস্ট জানতে চাই যে মানে আমরা তো এই সরকারকে কখনো গণতন্ত্রকে পাশ কাটিয়ে সংস্কারের কথা বলতে শুনিনি। এক, এটি যেমন সত্যি, তেমন আরেকটি বিষয় আমি জাস্ট বলি যে যেই কমিশনের আওতায়, হ্যাঁ প্রশ্নটি, যে যেই কমিশনের আওতায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হলো, এই কমিশনের বিরোধিতাই তো তারা করেছেন এত বছর ধরে, তাহলে এখন মেনে নিচ্ছেন কেন? জি, প্রশ্নের উত্তর শহীদুল ইসলাম বাবু। আজকে যে আইনের আওতায় যে কমিশন গঠন হলো, নির্বাচন কমিশন আইন 2022, আপনার নির্বাচন কমিশন নিয়োগ এবং শুনেন আপনি কোন নীতির দ্বারা পরিচালিত হলেন, কোন মানুষের দ্বারা পরিচালিত হলেন, কোন সরকারের দ্বারা পরিচালিত হলেন, সেটার মধ্যে কিন্তু ডিফারেন্স করে। আইন তো সব সময় আসছিল। বাংলাদেশে যে আইন আছে সেই আইন যদি আপনি মানেন, বাংলাদেশে কোনো ভোটের রাতের বেলায় ভোট হইতে পারে না।
বাংলাদেশের যে আইন আছে সেই আইন যদি আপনি মানেন, ভোটের নামে তামাশা হইতে পারে না, ডামি হইতে পারে না, এইসব হইতে পারে, হয়েছে তো। কিন্তু আইন কোনো বিষয় না, আইনের প্রয়োগটাই হলো মূল বিষয়। কোন ব্যক্তির দ্বারা পরিচালিত হলো, কিভাবে পরিচালিত, কোন মানুষদের দ্বারা এই কমিশন গঠিত হলো, কোন মানুষের দ্বারা সংস্কার, তার মধ্যে তো পার্থক্য আছে, পার্থক্য আছে না? প্রশ্নটা সেই জায়গায়। পুরাতন আইনে এখনো অনেক কিছুই চলছে, শুধু নির্বাচন কমিশন আইন না। শহীদুল ইসলাম বাবুল, নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলে আশা তাদের। আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, আজকেই মানে শপথ গ্রহণের পরপরই স্বাগত জানিয়েছে। কিন্তু আপনাদের দল থেকে একবারও কি এটা মনে হয়নি যে সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার কথা, প্রকাশ করার কথা 31শে ডিসেম্বর, সেই পর্যন্ত অপেক্ষা করে, যেটা তাহসিনদের আসলে মূল আপত্তির জায়গা বা অন্যতম প্রধান আপত্তির জায়গা, তারপর নির্বাচন কমিশন গঠন করলে সমস্যা কি হতে পারতো? নিয়োগটা দিয়েছে গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট হলো ছাত্রদের গভর্নমেন্ট। আমার কথা শুনেন না, আমরা চাপ দিয়েছি কি? আমরা কি মানে গভর্নমেন্টের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছি, গভর্নমেন্টকে অসহযোগিতা করছি, বা বলছি কালই নির্বাচন কমিশন ঘোষণা করতে হবে, কালই নির্বাচন দিতে হবে? আপনি কেন একটা রোডম্যাপ তৈরি করে দিচ্ছেন না? আপনি কেন বলছেন না আপনার আমার সংস্কারের পরিধিয়েই আমি বাংলাদেশটাকে দুধ আর মধুর নহর দিয়ে দিতে পারবো না এই 1 বছরে, 6 মাসে, 3 মাসে? আমার রূপরেখায় আমার মৌলিক সংস্কার করতে হবে। আমার দেশটা বা গণতন্ত্রটা বা নির্বাচন যাদের ট্র্যাকলেস হয়ে গেছে সেটাকে আমরা ট্র্যাকে তুলে দিতে চাই। তা আপনি কেন এই 100 দিনের পরেও আপনি সেই রূপরেখাটা আপনি কেন দিচ্ছেন না? মানুষের মধ্যে কেন অবিশ্বাস তৈরি করছেন, কেন সন্দেহ করছেন, নিজেরা কেন ধোঁয়াশা তৈরি করছেন? একবার বলছেন যে আমরা ছাত্রদের গভর্নমেন্ট, ছাত্ররা আমাদের বসে, আবার ছাত্ররা কয় যে না আমরা বসাই নেই, আমরা নাই। ছাত্ররা আবার পার্টও আছে, ছাত্ররা মানে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি, পার্ট, এই গভর্নমেন্টের তো পার্টও। এখন কে কার বিরুদ্ধে কথা বলছে আমি এটা বুঝতে পারছি না। অপূর্ব জাহাঙ্গীর, নির্বাচন নিয়ে রাজনৈতিক দল এক পাশে, আর অন্য পাশ থেকে সরকারের নিয়োগকর্তা মানে ছাত্ররা, দুই পক্ষ কি সরকারকে দুই পাশ থেকে টানাটানি করছে নাকি? মানে আর মাঝখানে বেচারা সরকার বুঝতে পারছে না কোন দিকে যাবে, মানে শ্যাম রাখি না কুল রাখি, এমন কোনো অবস্থার মধ্যে দিয়ে সরকার যাচ্ছে? এটাই তো গণতন্ত্রের মজাটা। এই টানাটানির মধ্যেই তো থাকার কথা। এটা যে এত বছর পর টানাটানিটা হচ্ছে, এটা তো খুব সুন্দর দৃশ্য। কিন্তু আমাদের কাজ হচ্ছে শোনার। এই যে আমাদের দুই ভাই বললো, আমি শুনলাম এবং আমরা শুনে যাব, এবং শুনে যাওয়ার পর যেই পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে ওগুলো নেব। এটা পুরো জিনিসটা কিন্তু একটা প্রসেস আমার কাছে যেভাবে মনে হয়। এবং যেহেতু 15 বছরের একটা ভ্যাকেন্সি হয়েছে, যেখানে গণতন্ত্র, এবং গণতন্ত্রের সাথে তো অনেক কিছু ইনক্লুডেড। গণতন্ত্র তো শুধু নির্বাচন না, গণতন্ত্রের সাথে মানবাধিকার আছে, বাক স্বাধীনতা আছে, বহুত কিছু আছে। সো এইগুলো কিন্তু এই মানে এই গভর্নমেন্ট যখন আসলো এবং রক্তের উপর দিয়ে আসলো, যেটা এটার কিন্তু একটা সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের মেইন ইয়েটা কিন্তু ছিল যাতে এই লাস্ট 15 বছর যাতে কখনো রিপিট না হয়। সো যেটার জন্যই কিন্তু, এবং প্রধান উপদেষ্টা কিন্তু বলেছে যে নির্বাচনের ট্রেন্ড এবং সংস্কারের ট্রেন্ড একসাথে চলছে। সো এটা কোএক্সিস্ট করতে পারে, কিন্তু এখানে বিভিন্ন মত থাকবে, বিভিন্ন ওপিনিয়ন থাকবে, এবং এটাই স্বাভাবিক। কিন্তু দুটোই কিন্তু মানে সংস্কারও যেমন গণতন্ত্রের জন্য ইম্পর্টেন্ট, নির্বাচনও ইম্পর্টেন্ট, দুইটাই একসাথে চলছে। সো আমি জিনিসটা এভাবেই দেখি। আমি মনে করছি না যে এটা টানাটানি, আমি মনে করছি যে এটাই স্বাভাবিক এবং এটাই হওয়ার কথা, এবং এটাই 15 বছর আমরা মিস করেছি। জি, জাতীয় নাগরিক কমিটি নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করে আজ সংবাদ সম্মেলন করেছে। তারা বলছে ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে তিনি ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত, তরুণ শিক্ষার্থী সমাজসহ আপামর জনগণের কাছেই তিনি দায়বদ্ধ। রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না, এই ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য আমরা তার কাছ থেকে শুনতে চাই না। জাতীয় নাগরিক কমিটি বলছে বদিউল আলম মজুমদারের আওতায় রিপোর্ট এনে নতুন করে কমিশন গঠনের আহ্বান জানায়। সংস্কার কমিশনের রিপোর্ট যা এসেছে সেটা থেকে যদি ব্যত্যয় হয় সেটার মোকাবেলা করবে, প্রয়োজনে মাঠে ফিরবে। আবার মাঠে ফেরার কথাটা স্পেসিফিকলি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং মানে আপনারা সন্ধ্যার সময় বলেছেন যে সরকার ইসি গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে। এক্ষেত্রে নতুন করে আবারও অলরেডি একের পর এক রাস্তা বন্ধ, রাস্তায় নামা আমরা দেখতেই পাচ্ছি, আবারও এইরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে আমাদের যেতে হবে, সেই ইঙ্গিত কি জাতীয় নাগরিক কমিটি দিল কিনা? তারা বলছেন যে তারা মাঠে নামবে। অপূর্ব জাহাঙ্গীর, তখন কি করবে সরকার? একটা হচ্ছে তারা বলতেই পারে, এটা তাদের সম্পূর্ণ অধিকার আছে তাদের বলা, তাদের কমিশন পছন্দ নাও হতে পারে, এটা কোনো সমস্যা নেই। আমি আমার জায়গা থেকে একটু ক্লিয়ার করি যে ইলেকশন কমিশন গঠন করা হয়েছে, ইলেকশন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনের যে রিপোর্ট ওটা আসবে ডিসেম্বরের 31 তারিখ। নির্বাচন কমিশনের যদি সেই সংস্কার কমিশন অনুযায়ী কিন্তু এই নির্বাচন কমিশন অ্যাডাপ্ট করতে পারে, সেই স্কোপ কিন্তু দেওয়া আছে। এছাড়া প্রধান উপদেষ্টা কিন্তু প্রথম থেকেই বলছে যে আমরা তো মানে ইয়ে করে মানে
একসাথে মিলে কাজ করার চেষ্টা করছি। সো যেটা হচ্ছে যে এখানে যদি কোনো নির্বাচন সংস্কার কমিশন যদি বলে যে না এই জিনিসটা ইয়ে হবে, পলিটিক্যাল পার্টিসরা যদি এগ্রি করে তাহলে ওইটা সংস্কার হবে। এবং নির্বাচন কমিশন যে সিলেক্ট হলে আমার কাছে মনে হয় নির্বাচন কমিশনে কিন্তু একটা বড় লজিস্টিক্যাল কাজ আছে, ওই কাজটা হয়তো এগিয়ে যেতে পারে। হয়তো ওই কমিশন মানে কমিশন যে তাত্ত্বিক রিপোর্টগুলো দিবে, সংস্কার কমিশন যেগুলো, ওগুলো হয়তো ওনাদের রিপোর্ট এবং রাজনৈতিক দলগুলোর সাথে মতামত নিয়েই সেগুলো ইয়ে করা হবে। কিন্তু যে লজিস্টিক্যাল কাজ আছে ওটা কিন্তু মানে সংস্কার কমিটির রিপোর্ট বিহীন বলেন এটা করতেই হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে যে ভোটার তালিকা তৈরি করা। সো ওইটার কাজটা আগিয়ে থাকলো আর কি। ওই যেই জিনিসটা হচ্ছে ওনাদের বলার পূর্ণ স্বাধীনতা আছে, এবং যদি এখানে মনে হয় যে কোনো রকমের ভুল ত্রুটি হচ্ছে সবাই যদি একমত হয় তাহলে এটা ঠিক করে দেওয়া হবে। জি, আজকে সন্ধ্যার সময় প্রেস উইংয়ের যে সংবাদ সম্মেলন সেখানে আপনি বলেছেন যে নির্বাচন কবে হবে সেই তারিখটা বা সেই ক্ষণটা কেবলমাত্র প্রধান উপদেষ্টা ডিক্লেয়ার করতে পারেন বা তিনিই বলবেন। প্রধান উপদেষ্টা নির্দিষ্ট করে বলছেন না কেন? নির্দিষ্ট করে বলছেন না, এটা আমার কাছে মনে হয় যে এটাও পুরাটা আলাপ আলোচনার মধ্যে দিয়েই হতে হবে। উনিই বলবে, কিন্তু এটাতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আসতে হয়। যেহেতু আমাদের একটু মাথায় রাখতে হবে যে অগাস্টের 5 তারিখ যেভাবে পতিত সরকার পতন হয়েছে, এটা তো আপনি 111 বা 111 তো নাই, আপনি এটা তত্ত্বাবধায়ক সরকার হিসাবেও এটাকে ইয়ে করতে পারবেন না। এটাকে আপনার একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার এবং তার কিছু কিভাবে এই সরকারটা গঠন করা হয়েছে সেটার উপর একটা আলাপ করা যেতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা কতটুক, এবং যেহেতু এখানে সংস্কারের একটা দাবি আছে, সো কতটুক সংস্কার করতে পারবো এটা তো আমি এখন একটা ডেট দিয়ে দিলে এটা ওই অনুযায়ী ডেডলাইন হবে না। বাংলাদেশের ওয়ার্কফোর্স এভাবে কাজ করে না। আমরা যেই সরকারের মেশিনারির মধ্যে আমরা আছি সেই মেশিনারি ওইভাবে কাজ করে না। সো আমার কাছে মনে হয় যে ডেটটা দেওয়াটা, তারপর যদি সেই পরিমাণ আশা পূরণ করে না হয়, এর চেয়ে ভালো জিনিসটা ওপেন রাখা, ডিসকাশন চলতে থাকুক যে কবে কত হতে পারে, এটাই তো বেটার। আমি বলে দিলাম এত তারিখ হবে, এক দল মানলো, আরো 10 দল মানলো না, আমার তো এই কেওস, বরং এই আলাপটা চলতে থাকুক। এটা মানে কোনো ধরনের কেওস এড়ানোর জন্য আপনারা আসলে সঠিক নির্দিষ্ট তারিখটি বলছেন না এমন। কারণ অপূর্ব জাহাঙ্গীর, আমি খুব কমন একটা প্রশ্ন করি, ধরেন আমার বাংলা পরীক্ষা হবে 3 ঘন্টা বা অঙ্ক পরীক্ষা হবে 3 ঘন্টা, সেটা যদি আমি না জানি আমার প্রিপারেশন কেমন হবে, কোশ্চেন কি হবে, কি গতিতে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, এটা ধরেন আপনাদের সরকার পরীক্ষাটার নাম অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা বা দায়িত্ব। আপনারা তো একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন নিশ্চিত অর্থে। সেই পরীক্ষার যদি কোনো সময়সীমা না থাকে তাহলে কি গতিতে সংস্কার করতে হবে, ঠিক কতটা সময় নির্বাচন করতে হবে সেটা বোঝা বা করা সম্ভব? অনন্তকাল সময় হলে সংস্কারের গতিও তেমনই হবে। ইতিমধ্যে নানান মহল থেকে প্রশ্ন উঠেছে, সংস্কার যে গতিতে হওয়ার কথা ছিল সেই গতিতে হচ্ছে না। তার একটা উদাহরণ আমি দিই, ভয়েস অফ আমেরিকা যে সার্ভেটি করেছে সেখানে বলা হচ্ছে যে অধিকাংশ মানুষ মনে করে আগে তারা, মানে 5ই আগস্টের আগে তারা আরও বেশি নিরাপদ বোধ করতো যত না এখন করে। সেটা কি আপনি একটা উদাহরণ হিসেবে মনে করছেন কিনা? সেটা মানুষ মনে করতেই পারে, কিন্তু আমি সেটাকে উদাহরণ হিসেবে মনে করছি না। 2 নম্বর হচ্ছে আপনি এটাকে বাংলা পরীক্ষা বললে এটা ওই আমার কাছে মনে হয় টার্মিনোলজিটা রং, বলে জিনিসটা আরও কমপ্লেক্স। এটাকে আপনি আমি কিন্তু কারেকশন করে পরীক্ষার নাম শেষ পর্যন্ত বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যদি একটা পরীক্ষা হয়। কমপ্লেক্স। সো পরীক্ষাটা আসলে শুধু তো এমসিকিউ না, পরীক্ষাটা তাত্ত্বিক এবং পরীক্ষাটা সৃজনশীল। সো আমাকে সৃজনশীলের টাইম অনুযায়ী জিনিসটা ইয়ে করতে হবে। সো এটার জন্য আমার কাছে মনে হয় এখনও ওপেন রাখাটা বেটার। এবং এখানে তো মানে ওপেন রাখাতে তো কোনো ক্ষতি নেই, কারণ এখানে কেউ কিন্তু মানে বেশি সময়ের জন্য আসে না। এটা কিন্তু আমরা বারবার এমফাসাইজ করছি, যেখানে কারো ইচ্ছা নাই এখানে একটা দিন বেশি থাকার, কিন্তু সংস্কারটা যাতে করা হয় এবং পলিটিক্যাল সকল পার্টির বা আলাপ আলোচনা করে যাতে সংস্কারটা করা যায় এবং যাতে এই লাস্ট 15 বছর যাতে রিপিট না হয় সেই আলোচনাটা হতে পারে এবং সেই আলোচনা ভিত্তিক নির্বাচন আসবে। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার একটি সৃজনশীল পরীক্ষায় বসেছে। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি, আরও আলোচনা হবে। দেখছেন রাজনীতি। অপূর্ব জাহাঙ্গীর, সাংবাদিকরা CCAMM নাসির উদ্দিনকে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ আসুক, অনেক বিতর্ক চলছে, আগে বিতর্কের ফয়সালা হোক। এই বিতর্কের ফয়সালা আসলে কে বা কারা করবে? সরকার কার মতামতকে প্রাধান্য দেবে? রাজনৈতিক দল, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাকি বিদেশি বন্ধুর অনুরোধ বা চাপ? আমার তো মনে হয় সরকার
সবার মতামতই গুরুত্ব দিচ্ছে এবং গুরুত্ব দিবে, ইটস নো ব্রেইনার। এখানে আলাদাভাবে কারো মতামত গুরুত্ব দেওয়ারও কিছু নাই, সবাই স্টেক হোল্ডার, সবার কথা গুরুত্ব দিবে। তিনজন তিন রকম মন্তব্য করলে তখন কি করবেন? তখন আলোচনায় বসবে। ধরেন বিএনপি চাচ্ছে, বিএনপি অলরেডি বলেই দিয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তারা চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক সমাজ চায় না। বিদেশি বন্ধু বা শত্রু কেউ চাপ দিল, কেউ আবার বললো যে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে, কেউ বললো আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া যাবে না, তখন কি করবেন? দুরকম আলোচনায় বসবো, এটাই আলোচনা করে সমাধান না হলে সরকার কি? আলোচনা করে সমাধান হতে পারে না আমার কাছে মনে হয় না। এটা এখন আপনারা আশাবাদী যে আলোচনা করে সমাধান হবে। শহীদুল ইসলাম বাবুল, যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন, আপনি শুনেছেন নিশ্চয়ই যে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন করলে উত্তরে সিইসি বলেছেন যে সংস্কার কমিশনের সুপারিশ আসুক, অনেক বিতর্ক চলছে, আগে বিতর্কের ফয়সালা হোক। আপনারা একরকম আসলে অনেকে বলেই বসছেন যে বিএনপির ইদানিং বেশ আওয়ামী লীগ প্রীতি দেখা যাচ্ছে। আপনারা তো চান যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, সেক্ষেত্রে কি আপনারা যেমন অনেকে বলে বা বলার চেষ্টা করে যে আপনাদের চাপেই এত তড়িঘড়ি করে নির্বাচন কমিশন টিমটি গঠন করা হয়েছে, আপনারা কি আওয়ামী লীগকে আনতেও একই রকমভাবে চাপ দিবেন কিনা? শোনেন, বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিনের ইতিহাস আপনি জানেন, বিএনপি এবং আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, অন্য কোনো রাজনৈতিক দল না। এবং বিএনপির যত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ফ্রম টপ টু বটম, আমার নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, অন্য কোনো রাজনৈতিক দল তা হয়নি, তার ধারে কাছেও হয়নি। হ্যাঁ, তো আপনি যদি বলেন যে বিএনপি আওয়ামী লীগ প্রীতি হয়েছে, এটা শুনতে মায়ের চাইতে মাসির দরদ বেশি না, এরকম একটা কথা বলে, সেটা হয়ে যায় আর কি। শোনেন, বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। কি বৈষম্যবিরোধী ছাত্ররা, তারা তরুণ, হ্যাঁ, তারা আন্দোলন, তাদের টকবগে কি তারুণ্য, তারা যেভাবে ভাববে বিএনপি সেভাবে ভাবতে পারে না, বা সরকার বিএনপির মতো করেও ভাবতে পারে না। প্রত্যেক মানুষ, প্রত্যেক স্টেক হোল্ডার বা শ্রেণী পেশা দিক থেকে ভিন্ন ভিন্ন ভাবনা থাকতে পারে। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই ধরনের নিষিদ্ধ করা, এই ধরনের কি পরিত্যক্ত করা বা যেটাই বলছেন, তার পরিণাম ফলাফল আপনি বিশ্লেষণ করে দেখেন কি হবে। সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে জিনিসটা পরিষ্কার করে বলা হয়েছে, এটা দায়িত্ব বিএনপির না কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। আমাদের দায়িত্ব হলো মানুষের কাছে যান, মানুষ যেটা সিদ্ধান্ত দিবে সেটাই মুখ্য বিষয়। আপনি প্রশাসনিক সিদ্ধান্তে কেন করছেন? আপনি এটা জুডিশিয়ালভাবে করেন বা এটা অন্য প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি ছেড়ে দেন, এটাই হলো বিএনপির বক্তব্য। এখন এটাকে যদি বলেন যে বিএনপির আওয়ামী প্রীতি, এটা শুনতে খুব খারাপ শোনা যাবে এবং কি বলে, মানে এটা দুর্ভাগ্যজনক, বিএনপির প্রতি নিষ্ঠুর সমালোচনা। আপনি গণতন্ত্রের কথা বলছেন বা আপনি সংস্কার করবেন, কেন করবেন? মানুষের জন্য করবেন তো, বা আপনি গণতন্ত্রের জন্য করবেন তো, বা একটা কল্যাণ রাষ্ট্রের জন্য তো করবেন। হ্যাঁ, তাকে যেই মানুষের জন্য করবেন সেই মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না, ভোট বঞ্চিত। এখন আপনি তাকে গল্প শোনাচ্ছেন, আমরা এটা করে দেবো, ওটা করে দেবো, ওটা করে দেবে, বাট আপনার 100 দিনের শাসনও আমরা দেখছি, আমাদের সাথে সময়, বাস্তবতা, পরিবেশ নাও হতে পারে, সব মিলে এটা হচ্ছে না। এখন একটা ইলেকশন কমিশন গঠন হয়েছে, সেই কমিশন কেন গঠিত হইল সেটা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, এটা আমি মনে করি এটা কাজের একটা কথা। সংস্কার কমিশনের কাজ সংস্কার কমিশন করছে, উনি যেটা বললেন, সংস্কার কমিশনের সাথে ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সব কিছু একেবারে লেজুগবারে হয়ে গেছে, বিষয়টা তা না। সংস্কার কমিশনের কাজ শুধু ইলেকশন কমিশন গঠন না, এটা একটা পার্ট হইতে পারে। আগামী দিনে নির্বাচনের পদ্ধতি কী হবে, কোন প্রক্রিয়া হবে, বা আগামী তারপরে নির্বাচন বা নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে, মানুষের নিশ্চিদ্র ভোটের ব্যবস্থা থাকবে কি থাকবে না, তারপরে এখানে ডিলিমিটেশনসের ব্যবস্থা আছে। বিগত সরকারের সময়ে যেমন তাদের সুবিধা মতো করে এই সীমানা নির্ধারণ করা হয়েছিল, সেই কাজগুলো আগানোর দরকার আছে। ভোটার তালিকা হালনাগাদ করার বা নতুন করার কি ব্যাপার আছে, অনেকগুলা কাজ। আপনি এখন 3 মাস পরে রিপোর্ট দিবেন ডিসেম্বরে, তারপরে 1 মাস 2 মাস পরে আবার কমিশন হবে, তারপরে তারা আবার নতুন করে, এই যে দীর্ঘসূত্রিতা, এর মধ্য দিয়ে মানুষের মনে আশঙ্কা বা সন্দেহ বা যাই বলে এটা তৈরি হয়। কাজ আগানোটাই মূল বিষয়, সেটা মানুষের আকাঙ্ক্ষা। আপনি যেটা বললেন যে এটা কি গবেষণা না হলে, এটা আমরা অন্তত বুঝি যে মানুষ কি চাচ্ছে। এখন আপনি মানুষের কথা বলছেন, আমি মানুষের কথা বলছি, আরেকজন মানুষের কথা বলছে, কিন্তু মানুষ যে কি বলছে সেটা প্রমাণ করবার কোনো সুযোগ রাখছেন না, সেটাকে আপনি তিরোহিত করছেন, দূরে নিচ্ছেন। এটাই হলো দুর্ভাগ্য। জনগণ কি চায় সেটার জন্য আপনি মনে করেন যে জনগণের মতামত জানার জন্য আসলে নির্বাচনটাই সবচেয়ে ভালো পন্থা। তাহসিন রিয়াজ, গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে সংবিধান, নির্বাচন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারে দলীয় প্রস্তাব অনেকটা চূড়ান্ত করেছে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এগুলো বিএনপির যে 31 দফা আছে সংস্কারে সেগুলো আছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা প্রস্তাবে এই 3 বিষয়কে
গুরুত্ব দিচ্ছে দলটি। সংবিধান সংস্কারের প্রস্তাব তারা শিগগিরই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে দেবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আনা। বিএনপির এই 3 প্রস্তাবকে জাতীয় নাগরিক কমিটি কিভাবে দেখছে? এই বিষয়গুলোতে আপনারা কি ধরনের প্রস্তাব করতে চান বা করবেন? আচ্ছা, ধন্যবাদ। আমি জাস্ট ওই পেছনে ভাইয়া বলছিলাম, আমি সেখান থেকে একটু যদি আসি, দেখেন তারা বারবার যেটা বলার চেষ্টা করছেন যে তারা জনগণের ভাষা বোঝে। দেখুন, আমাদের এই সামগ্রিক যে অর্জন, আজকের যে বাংলাদেশ, নতুন যে বাংলাদেশ, এই মানে ফ্যাসিবাদ মুক্ত যে বাংলাদেশ, এই সামগ্রিক প্রক্রিয়ায় বিএনপির অবদানকে কিন্তু কেউ অস্বীকার করে না। আপনি কখনো জাতীয় নাগরিক কমিটিকে বলতে শুনবেন না যে তারা কখনো এই কথাটি বলেছে যে বিএনপির এখানে কোনো অবদান ছিল না। বরং মানে নাগরিক কমিটি এটি খুব ভালোবাসা থেকেই বলতে চায় যে এখানে বিএনপির অনেক বেশি অবদান ছিল। অন্যান্য সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যারা কিনা 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের এই সামগ্রিক প্রক্রিয়ার বা সামগ্রিক যে এফোর্ট, এই এফোর্টের অর্জনে কিন্তু আজকে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। তো বিএনপির পক্ষ থেকে যে ধরনের সংস্কার প্রক্রিয়ায় যে ধরনের পরামর্শগুলো এসছে, যেই পরামর্শগুলো বিএনপি বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে দিয়েছেন, সেগুলোর সাথে আমাদের কোনো দ্বিমত নেই। দেখুন, আমরা কিন্তু এই প্রক্রিয়ার কথাই বলছি। আপনি যদি আবার আলোচনার শুরুর দিকে একটু আমরা যদি ফিরে যাই, আমরা কিন্তু এই প্রক্রিয়ার কথাই কিন্তু শুরু থেকে বলছি। এই প্রক্রিয়াটাকেই আমরা আসলে সামনের দিকে নিয়ে যেতে চাই। বিএনপি যেমন বিভিন্ন অংশে, যদি বলি সংবিধান সংস্কার কেমন হবে, যদি বলি নির্বাচন সংস্কার কেমন হবে, প্রক্রিয়া সংস্কার কেমন হবে, যদি বলি আমরা আসলে রাষ্ট্রীয় কাঠামোটাকে কীভাবে দেখতে, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভটিকে কীভাবে দেখতে চাই, আমরা আনুষঙ্গিকতা যেগুলো আছে, রাষ্ট্রপতির আসলে ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রীর সাথে কেমন হবে, এই সামগ্রিক যে কার্যক্রম, এই কার্যক্রমে বিএনপির যে পরামর্শগুলো আছে, অন্য সব দলগুলোর পরামর্শ আপনি নিতে হবে। আমরা সেখানে নাগরিক কমিটি হিসাবে, আমরা যারা তারুণ্যের শক্তিতে আসলে আমরা উজ্জীবিত, আমরা যারা তারুণ্যের চোখেই বাংলাদেশকে দেখি, আমরাও কিন্তু এই প্রক্রিয়াগুলোতে পার্টিসিপেট করছি। আমরাও চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে আমাদের যে পরামর্শগুলো আছে, বিশেষ করে তারুণ্যের যে পরামর্শগুলো আছে, সেগুলোকে পৌঁছে দিতে। এই সামগ্রিক প্রক্রিয়ায় দেখুন, ভাইয়া যেটা বলছিলেন কিছুক্ষণ আগেই যে কতটা তাড়াহুড়ার মধ্যে তারা আছে, মানে তিনি বলছেন যে আসলে জনগণ কনফিউজড হয়। মানে সরি টু সে, আমাকে এখন বলতে বাধ্য হচ্ছে, আসলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বিএনপি না জানি কোনো একটা ভীতির মধ্যে আছে। এই ভীতিটা আসলে কেন আমি আসলে বুঝে উঠতে পারি না। এটিই তো বাস্তবতা যে বাংলাদেশের মানুষ দল হিসাবে বিএনপিকে পছন্দ করে, এটা অনেক মানুষই পছন্দ করে। তাহলে আপনারা এখন আর কোনো ভয়ের মধ্যে নাই? আমরা নিশ্চিতভাবে আমরা কোনো ভয়ের মধ্যে নেই। আমরা কেন ভয়ের মধ্যে থাকবো? আমরা তো যেই অগণতান্ত্রিক কার্যক্রম এতদিন ধরে পরিচালিত হয়েছে, আমরা কাকে ভয় পাবো? আমরা কি বিএনপিকে ভয় পাবো? আমরা তো বিএনপির উপরে এই আস্থাটা রাখতে চাই যে তারা ফ্যাসিবাদের যে চর্চা এত বছর ধরে চলেছে, যেই পাওয়ার খাটিয়ে, যেই পাওয়ারকে মিসইউজ করে অন্য দলগুলোকে তারা নিপীড়ন করেছে, অন্য দলগুলোকে তারা চাপিয়ে রেখেছে, দাবিয়ে রেখেছে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিএনপি যাবে না কখনো। এই আস্থাটুকু তো আমরা রাখছি। তো আমরা তাদেরকে তো ভয় পাওয়ার কিছু নেই, বরং আমরা চাই যে সামগ্রিক সংস্কারের প্রক্রিয়ায় বিএনপি যেভাবে পরামর্শ দিচ্ছে, অন্য সব দলগুলোর পরামর্শ নিতে হবে। এটি একটি সময়ের, কিন্তু যেমন আমরা বলছি না যে এটি অনন্তকাল জুড়ে চলবে, সেটি কিন্তু আমাদের ভাষ্য না। আপনি দেখবেন নাগরিক কমিটি যখনই কথা বলে, যে প্ল্যাটফর্মে কথা বলে, এটি কিন্তু নাগরিক কমিটি বলে যে এটি অনন্তকাল জুড়ে চলুক। আমরা চাই না। আমরাও চাই নির্বাচনের যে ট্রেনের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই ট্রেনে সকল দল উঠুক, বরং সেই ট্রেনে উৎসব হবে, সেই ট্রেনে আমেজ থাকবে, নতুন বাংলাদেশের সম্ভাবনা থাকবে, স্বপ্ন থাকবে। সেই আমেজটা আমরা চাই, সেই আমেজ আমরা দেখতে চাই। তবে আমরা এই ধৈর্যটুকুও তাদের কাছ থেকে প্রত্যাশা। কতটুকু ধৈর্য আসলে বিএনপির কাছ থেকে প্রত্যাশা করেন? যতক্ষণ পর্যন্ত না তাহসিন রিয়াদ জাতীয় নাগরিক কমিটির যে রাজনৈতিক দল সেটি প্রস্তুত না হয়। না, আমি আপনার প্রশ্নকে আমি সাদরে গ্রহণ করতে চাই। ব্যাপারটি মোটেই ওরকম না। দেখুন, আমি এই প্রশ্নের উত্তর আরেকভাবে দিতে পারি, বরং যে দেখেন, নাগরিক কমিটি না শুধু, আপনার কাছে যদি আমি এখন প্রশ্ন করি বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তির গুরুত্ব আছে কিনা, প্রশ্নের উত্তর হচ্ছে আছে। কিভাবে আছে? আমি যদি একটু নির্বাচন প্রক্রিয়ার দিকে তাকাই, উত্তর জনগণ দিবে এবং সেটা জানার জন্য জনগণের ভোট। জি, ডেফিনেটলি। আমি একটু ছোট করে বলি, তাহলে সবার জন্য পরিষ্কার হবে। দেখুন, আপনি যদি আজকে ধরে নিই আমরা একটা হাইপোথিসিসে যে আগামী সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, অথবা 1 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনি বলেন যে এই নির্বাচন ব্যবস্থায় যদি বিএনপিকে আমরা এককভাবে দেখি, তার যে জোট, পূর্বের জোট, আমরা জানি না এই জোট এখন বার করছে কিনা, ওই পূর্বের জোটকে যদি আমরা একত্রিতভাবে দেখি, বাংলাদেশে একটি রাজনৈতিক ভ্যাকিউম তৈরি হবে, শূন্যতা যেটাকে আমরা বলেছি, যেটি আওয়ামী লীগ এতদিন করেছে তার মানে শক্তির বদৌলতে। কিন্তু এখন যেটি তৈরি হয়েছে, যদি আমরা এই বাংলাদেশের রাজনীতির ময়দানে আওয়ামী লীগকে যদি আমরা অ্যাবসেন্ট অবস্থায় দেখি, আমরা যদি দেখি যে আওয়ামী লীগ এই ময়দানে নেই, তাহলে এই নির্বাচন যেটি হতে যাচ্ছে সেটি পার্টিসিপেটরি হবে কিনা,
এটি কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। আজকে সিইসি বলেছেন আওয়ামী লীগ এই নির্বাচনে থাকবে কি থাকবে না সেটি নিয়ে আলোচনা হয়ে ফয়সালা হবে, তারপরে সিদ্ধান্ত হবে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। কারণ যে মাঠ একেবারেই ফাঁকা সেটা এখনই কি বলা যাচ্ছে কিনা তাহসিন রিয়াদ, যদি সময় পাই আবারও ফিরবো। এরই মধ্যে আমাদের মধ্যে একদম শেষ সময় হলেও আশরাফ কায়সার উপস্থিত হয়েছেন, সিনিয়র সাংবাদিক। আশরাফ কায়সার, আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি, ভয়েস অফ আমেরিকার একটা জরিপ হয়েছে সেটা নিয়ে কথা বলেছি, সেখানে 61.1% মানুষ মনে করেন 1 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ 65.9% বলছেন অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করার প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরেই নির্বাচন আয়োজন করা উচিত। মানুষ নানান ধরনের মতামত দিচ্ছেন। তার সঙ্গে একটু যুক্ত করতে চাই, সেপ্টেম্বরের 24 তারিখ সেনাপ্রধান রয়টার্সের এক সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের একটা ইঙ্গিত দিয়েছিলেন। তারপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে উপদেষ্টা পরিষদে নির্বাচনের তারিখ জানাবে। আর এই 17 নভেম্বর সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে ভাষণে বলেছেন নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও পাওয়া যাবে। 19 নভেম্বর উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। 20 নভেম্বর বণিক বার্তায় প্রকাশিত সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে তিনি দ্রুত নির্বাচন দিয়ে দিবেন। নির্বাচন নিয়ে এই সরকার সুস্পষ্ট করে কেন কোনো ডেডলাইন দিচ্ছে না? আপনার কি মনে হয়? যদিও অপূর্ব জাহাঙ্গীরকে এই প্রশ্ন আমি করেছিলাম, তিনিও আসলে সুস্পষ্ট কোনো উত্তর দিয়েছেন কিনা আমি বুঝিনি। জি, দর্শকরা নিশ্চয়ই বুঝেছেন। আপনার অনুষ্ঠানটি আমি পথে আসতে আসতে দেখছিলাম, ইউটিউবে লাইভ হচ্ছিল, এবং আমার মনে হলো যে সরকারের সংস্কারের সাথে আমার আজকের গতির একটা অদ্ভুত মিল আমি খুঁজে পেলাম। কেননা আমি যা হিসাব করেছিলাম তার 3 গুণ সময় লাগলো এই স্টেশনে আসতে, রাস্তার কারণেই। আমারও কিছু দোষ হয়তো আছে। আমি পুরো সবার বক্তব্য শুনছিলাম। আপনি যেমনটি বলছিলেন, দেখুন আমি সরকারকে দোষারোপ করব, নির্বাচনের সময়কাল নিয়ে কনফিউশনটা তারা নিজেরাই তৈরি করেছেন। তাদের 5টি স্টেটমেন্ট আমরা পেয়েছি, আপনি যেগুলো বারবার বলছিলেন, সেনাপ্রধান থেকে শুরু করে চিফ অ্যাডভাইজার পর্যন্ত। আপনি একটি মিস করেছেন, ব্রিগেডিয়ার শাখাওয়াত বিদেশে বসে 26 জুন বলেছেন। তারপরে আসিফ নজরুল বলেছেন, ধর্ম উপদেষ্টা বলেছেন, সেগুলো আসলে ছোটখাটো বলে আমি দেখুন সবার শেষে আবার বলেন যে এই ব্যাপারে মূল বক্তব্য দিবেন প্রধান উপদেষ্টা। তাহলে আপনি কে? আপনি হঠাৎ করে কেন বলছেন যে 26 জুনে হবে, অথবা শীতে হবে, অথবা 18 মাস পরে হবে, অথবা 12 মাস? দেখুন এমনিতেই সময়টি একটু ফ্লুইড, মানে ঠিক আমরা আকারটা ধরতে পারছি না। এটা কিন্তু কোনো দোষের না। যেইভাবে মহিলা পালিয়ে গেছেন এবং যেভাবে আমরা একটি সরকার গঠন করেছি, যেইভাবে ছাত্ররা 36 আমি শেখ হাসিনার কথা বলছি, মানে আমি সরি, আমি যদি জেন্ডার বায়াসড হয়ে থাকি বোঝানোর জন্য, যেইভাবে ছাত্রদেরকে আমরা শেষ দিকে নেতৃত্ব দিতে দেখেছি। দেখুন বিএনপি এবং অন্য দলের অবস্থাটা আমরা টের পাই। তারা 15 বছর সংগ্রাম করেছেন, অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, কিন্তু ফাইনাল গোলটি তারা করতে পারেননি। অনেক খেলোয়াড় আপনি দেখেন না, অনেক দলকে আমরা দেখি 89 মিনিট খেলেন, কিন্তু 90তম মিনিটে গোলটি করে দেন অন্য দল। ঘটনাটি তাই হয়েছে। তারা এই বাস্তবতা মানেন হয়তো, আমি তার কথা শুনছিলাম। যে দল করে তারাই তো জয়ী নাকি? নিশ্চিতভাবে তারা জয়ী। তবে আপনি যদি ত্যাগ তিতিক্ষার দিকে তাকান, দেখুন রেসপেক্ট ইজ মিউচুয়াল। আপনি যখনই হঠকারী হবেন, আপনি মনে রাখবেন তখনই আপনার পতনের শুরু। রাজনীতিতে তো বটেই, স্পোর্টসে তাও কিছু বাঁচোয়া আছে। এখন আপনি যে প্রশ্নটি করছিলেন যে নির্বাচনের সময়কাল নিয়ে, দেখুন আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে সংস্কারটির মাত্রা কি হবে, গতি কি হবে, পরিধি কি হবে, এটি নিয়ে কিন্তু আমার মনে হয় যেই বিরোধটাই তৈরি হয়েছে, বিতর্ক হচ্ছে, এটিও খুব স্বাভাবিক। দেখুন এটি অস্বাভাবিক না। আপনি যে জিজ্ঞেস করছিলেন যে ছাত্ররা তাদের রাজনীতিতে স্পেস চাচ্ছে কিনা, অফকোর্স চাচ্ছে। আমি তো চাই তাদের মার্কা যেন আমি ভোটের বাক্সে দেখতে পাই। এখন তারা যদি সেটি করতে না পারে, এটি তাদের ব্যর্থতা। তবে তারা কিভাবে করবে? তারা কি কিংস পার্টি হিসাবে করবে? তাদের 3 জন প্রতিনিধি কেন সরকারে রয়েছে? তাদের সরকার থেকে বেরিয়ে যেতে হবে, নতুবা ইতিহাসে তারা কিংস পার্টি করার জন্যই দোষী সাব্যস্ত হবেন। মনে রাখবেন ইতিহাস কিন্তু 2024 সালের মতো দেখতে নাও হতে পারে। ইতিহাস কখন কী রকম চেহারা নেয় আমরা দেখেছি, আগামীতেও দেখব। তাহলে তাদের প্রতিনিধিদের বেরিয়ে যেতে হবে, তাদেরকে বলতে হবে যে আমরা ইকুয়াল অথবা লেভেল প্লেয়িং ফিল্ডে বসে বিএনপি জামাতকে মোকাবেলা করে আমরা রাজনৈতিক দল করেছি। তাদের রাজনীতির, দেখুন আমি একটি কথা পরিষ্কার বলি, রাজনীতি এমন একটা জিনিস, নতুন নতুন ফ্লেভার, নতুন নতুন মতবাদ, নতুন নতুন দর্শন বাজারে আসবে, এটি খুব স্বাভাবিক। আমি রাজনীতি বিজ্ঞানে প্রায় 5 বছর পড়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তারা যদি নতুন রাজনীতি বলতে
বলতে পারেন, আমি এখনও তাদের কাছে হেডলাইন পাচ্ছি, ব্রেকিং নিউজ পাচ্ছি, আমি সাবস্টেন্স পাচ্ছি না। আমি সাবস্টেন্সের জন্য আশা করছি। কাজে নির্বাচনের সময়কালটিকে আপনি যেমনটি বলছিলেন যে তারা কি চাচ্ছে কিনা যে তাদের গঠন প্রক্রিয়ার দিকে তাকিয়ে নির্বাচনের সময়কাল, এই সন্দেহ কিন্তু বাজারে রয়েছে। তাদেরকে দূরত্ব তৈরি করতে হবে সরকারের সাথে। আপনি সরকারেও থাকবেন, অনেকটা জাতীয় পার্টির চেহারা হয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জাতীয় পার্টি যেরকম সরকারে ছিল, বিরোধী দলে ছিল, দেখুন তো কি পরিমাণ হেনস্থা হতে হয়েছে, কি পরিমাণ অপমানিত হতে হয়েছে ওই রাজনীতিকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ওটি মানাবে না। তারা কিন্তু আমাদের সূর্য সন্তান, আমাদের নায়ক। কাজে নায়ক যেন ভিলেনের মতো পরিবেশে না যায়, কাজে তাদেরকে দূরত্ব তৈরি করতে হবে। সরকারকে তারা সমালোচনা করতে পারেন, যেমনটি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নিয়ে তারা সমালোচনা করেছেন। আমি খুব বুঝতে পারি কেন তারা সমালোচনা করেছেন। বিএনপি কেন তাড়াহুড়া করতে চাচ্ছেন, সেটি বিএনপির নেতা এখানে রয়েছেন, আমরাও বুঝতে পারছি। দেখুন, তারা মনে করছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন। নয়াপল্টনের সমাবেশে আমি গিয়েছিলাম, 48 ঘন্টার মধ্যে যে সমাবেশটি তারা করেছিলেন, ভুল হোক কি শুদ্ধ হোক, ওইখান থেকে কিন্তু তারা 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলেন। সেই দল কিন্তু এখন বলছে আমাদের রাজনীতিতে সংস্কারের মতো আরেকটি শব্দ তৈরি হয়েছে, যৌক্তিক সময়। যৌক্তিক সময় কিন্তু দেখুন, আমরা 5 জন এখানে দাঁড়িয়ে আছি, 5 জনের কাছে 5 রকম। ওনার কাছে যৌক্তিক সময় হচ্ছে, ওনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে নির্বাচনের মাঠে তারা ভালো করবেন, তারা সরকার গঠন করবেন। সংস্কার কদ্দূর করবেন কি কদ্দূর করবেন না, এটি রাজনীতিবিদরা যেভাবে বলেন সেইভাবেই তারা বলছেন। তাদের খুব একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি না। বৈষম্য বিরোধী নিশ্চয়ই চাচ্ছে না জাতীয় নাগরিক কমিটি বডি রাজনীতিতে তাদের একটা স্পেস তৈরি করতে। তবে আমার মনে হয় এতে খুব বেশি স্পেসটা তৈরি করতে গিয়ে নায়ক থেকে ভিলেন যেন না হয় সেটা আমি মনে করি তারা কিংস পার্টি হতে পারে না, তারা কিং মেকার। কিং মেকারের চেহারা ইতিহাসে আমরা খুব একটা দেখিনি, আমরা কিংস পার্টির চেহারা দেখেছি। কাজে কিং মেকারের চেহারা হিসেবেই যেন তারা থাকে। শহীদুল ইসলাম বাবুল, খুব ছোট করে একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মত দিয়েছে নাগরিক সমাজ, জানিয়েছে, সেখানে বোধহয় আপনিও ছিলেন আশরাফ কায়সার, এবং তারা বলেছে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের, মানে এটা ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন। তিনি বলেছেন যে আমরা যে মত বিনিময় করেছি সেখানে নাগরিক সমাজের অভিমত হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত, কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে, টেস্ট হয়ে যাবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার হবে তা নিশ্চিত হয়ে যাবে। এখন সংস্কারের পূর্বে যদি নির্বাচনে যাই তাহলে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা ঝুলে যাবে। বিএনপি আপনি সব করবেন, স্থানীয় সরকার নির্বাচন করবেন, পৌরসভা ইলেকশন করবেন, মেয়র ইলেকশন করবেন, তারপরে আপনি আরো সংস্কার করবেন, তারপরে আপনি জাতীয় নির্বাচন করবেন। ঘোরার আগে গাড়ি যেমন জুড়ে দেয়, সেরকম একটা ব্যবস্থা। মানুষের আকাঙ্ক্ষাটা কি আসলে? মানুষ দীর্ঘদিন একটা গণতান্ত্রিক সরকার পাচ্ছে না। যেই সরকার মানে গণতন্ত্র মানে রাতের গণতন্ত্র না, গণতন্ত্র মানে ওই মানুষের মত প্রকাশ যেটা হবে না তাও আপনি বলবেন যে মানুষের ভোটে নির্বাচিত, সেই গণতন্ত্র। আপনি যদি প্রকৃত গণতন্ত্র একটা ভোটের ব্যবস্থা করতে পারেন, আপনি শতভাগ সংস্কার করতে পারবেন না, এটা পসিবল না। আপনি যদি একটা ভোট করবেন সুন্দর, গ্রহণযোগ্য বা একটা চমৎকার পরিবেশে, নির্ভয়ে, নিঃশঙ্কভাবে, এবং পরবর্তীতে সেরকম একটা ভোট করার সুযোগ থাকবে, সেই পরিবেশটা যদি আপনি তৈরি করে দিতে দেন, আপনার সমস্যার 80% সমাধান হয়ে যাবে। এখন আপনি কত কি করবেন? হ্যাঁ, করতে পারলে ভালো। সব সংস্কার যদি আপনি এই 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 9 মাসের মধ্যে আমাদেরকে করে দিতে পারেন বা রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারেন তাহলে ভালো, কিন্তু সেটা আপনি পারছেন না। এটার কোনো সীমা পরিসীমা নেই। দিন শেষে তো আপনাকে রাজনৈতিক দলের কাছেই আসতে হবে। সেই জন্য তো মানুষ বলে যে গণতন্ত্রের বিকল্প অধিকতর গণতন্ত্র। এটা প্র্যাকটিসের মধ্য দিয়ে পরিশীলিত হয়। আপনি কি মনে করেন আওয়ামী লীগ 15 বছর শাসন করার পরে আবার বাংলাদেশে সেরকম শাসন প্রতিষ্ঠা হবে? আপনি আওয়ামী লীগকেই যদি বসাই দেন, ইজ ইট পসিবল? সেই জন্য সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। সেই জন্য গণতন্ত্র প্র্যাকটিসের মধ্য দিয়ে পরিশীলিত হয়, ঋদ্ধ হয়, সমৃদ্ধ হয়। সেটা আপনাকে রাজনৈতিক দলের কাছেই আসতে হবে, রাজনীতির কাছেই আসতে হবে। আপনি সব ঠিক করে একসময় দিতে পারবেন না, এটাই সত্য। জি, তাহসিন রিয়াজ, খুব ছোট করে একটু জানতে চাই, ভুল চিকিৎসায় রাজধানীর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের ঘটনায় বিচার চেয়ে পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা ভেতরে ঢুকে ভাঙচুর করেছেন, কলেজের একটি অ্যাম্বুলেন্সও। আবার শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে শহীদ সোহরাওয়ার্দী কলেজও আজ ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমরা এর আগে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মারামারির ঘটনা দেখেছি। আপনার কি মনে হয় হঠাৎ করে কেন শিক্ষার্থীরা এরকম মানে সহিংস হয়ে উঠছে? কি কারণ এটার পিছনে? আচ্ছা, এটার অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন যদি এভাবে করে বলি যে যেহেতু একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের কাছে মানুষের অনেক প্রত্যাশা আছে, 1। 2 হচ্ছে এই প্রত্যাশা অ্যাডমিট করার জন্য, এই প্রত্যাশা প্লেস করার জন্য বেশ কিছু প্রক্রিয়াগত জটিলতা আছে। তো
তো মানুষ আসলে বিচার কার কাছে দিবে? যেমন আমরা যদি বলি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী আমরা আসলেই বাস্তবিক অর্থে আমরা কমপ্লিটলি ফাংশন করতে দেখছি না, কিছু কিছু জায়গায় এখনও গলদ রয়ে গেছে। তো এই অনাস্থার জায়গা থেকে যখন মানুষ কোনো বিচারের প্রক্রিয়ায় নিজেকে সম্পৃক্ত করতে পারে না, যখন কিনা মানুষ ফিল করে যে আমি হয়তো কোথাও দাঁড়াবো, কারো কাছে গিয়ে বিচার চাইবো, সেটা কি আসলে আমি বিচার পাবো কিনা, তখন মানুষের মধ্যে বিদ্রোহের চিন্তা লালন করে। তার মানে ছাত্র যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বললাম, সেই শিক্ষার্থীরাও তো আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল। মানে তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর বিশ্বাস নেই? তাদের মেডিকেল কলেজ ভেঙে, রাস্তা ভেঙে আসলে দাবি চাইতে হবে? আপনাদের সাথে তাদের যোগাযোগ নেই বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সাথে? নাকি আপনারা সাধারণ যে শিক্ষার্থী তাদের থেকে যোজন যোজন দূরে চলে গেছেন? না, মোটেও ব্যাপারটি এমন নয়। যদি বলেন যে আসলে সরকারের উপর তাদের আস্থা আছে কিনা, নিঃসন্দেহে আছে। কিন্তু যেটা হয় যে আমরা দেখি যে ইমিডিয়েট কিছু রেসপন্স চলে আসে যখন আমরা কোনো সিচুয়েশন তৈরি হতে দেখি। যেমন আজকে যেই ঘটনাটি ঘটেছে, চিকিৎসার অভাবের কথা বলেছে বা ভুল চিকিৎসার কথা বলে ইমিডিয়েট যে রেসপন্সটা হচ্ছে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে গিয়েছে, আসলে আমাদের কাছে মনে হয় যে এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য সরকার এখন পর্যন্ত নিজের সক্ষমতা বৃদ্ধি করতে পারেনি। যদি সেই সক্ষমতা থাকতো হয়তো ইমিডিয়েটলি এটাকে ফিক্স করে ফেলা যেত। আর সেই অসক্ষমতা যেটাকে আমরা বলছি, সেটার কারণেই হয়তো এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা রাস্তায় আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা এই ধরনের ঘটনা দেখেছি। আমরা শুধুমাত্র এতটুকু আস্থার জায়গায় আমরা যদি বলতে, মানে একটা অ্যাপিলের জায়গায় আমরা সবাইকে বলতে চাই, ইনফ্যাক্ট মানে একদম সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই যে দেখুন, রাষ্ট্র যখন একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, অনেক কিছুর মধ্যে আসলে সমস্যা থাকে, অনেক প্রক্রিয়ার মধ্যে হয়তো সমস্যা থাকে। সামান্যতম ধৈর্য যদি আমরা বৃদ্ধি করি নাগরিক হিসেবে, সেটি হয়তো এই সমাধানের জায়গায় আমাদের জরুরি সমাধান করার জন্য। আশরাফ কায়সার, প্রোডিউসার পরসাত্তার, আপনার কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিচ্ছি। আমার আরও কিছু প্রশ্ন আসলে করবার আছে। আশরাফ কায়সার, সাংবাদিক নুরুল কবিরের ফেসবুক পোস্ট আমি ছোট করে একটু দর্শকদের জন্য বলছি, কারণ অনেকেই হয়তো জানেন না। 2 দশকের বেশি সময় ধরে আমি যতবার বিদেশ যাই ততবারই ঢাকা বিমানবন্দরে দেশের অভিবাসন কর্তৃপক্ষ আমাকে হেনস্থা করে আসছে। হেনস্থার মধ্যে আছে গোয়েন্দা কর্মকর্তা আমার পাসপোর্ট নিয়ে যাওয়া, পরিদর্শনের উদ্দেশ্যে সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা, যদিও মুদ্রিত নথিগুলোতে সবকিছু লেখা আছে। আমাকে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে, আমার গোপনীয়তা লঙ্ঘন করে আমার পাসপোর্ট পাতার ছবি তোলা ইত্যাদি তথ্য ফেরত দেওয়া বিমানটি খোলার কয়েক মিনিট আগে। বাড়ি ফেরার পথে কোনো ঝামেলা হয়নি। কিন্তু এবার 18 নভেম্বর মিডিয়া, কিন্তুটা উনি বলেননি, আমি বলছি, কিন্তু এবার 18 নভেম্বর মিডিয়া কনফারেন্সে বিদেশে যাওয়ার সময় আশা করেছিলাম ঢাকা বিমানবন্দরে আমাদের হেনস্থা করার দিন শেষ, কিছু সময়ের জন্য হলেও। আমি ভুল ছিলাম। এইবার বরং দ্বিগুণ হয়েছে। 22 নভেম্বর বাড়ি ফেরার পথে 1 ঘন্টা। দেশপ্রেমিক হওয়া, দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহভাজন হওয়ার বিষয় দেশের গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট এবং সরকার অথবা যারা তত্ত্বাবধান করেন তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্নবিদ্ধ করতে বাধ্য হলাম। এরপরে এ ঘটনায় এসবি দুঃখ প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিগত সরকার সাংবাদিকদের হয়রানির জন্য বিমানবন্দরে তালিকা দিয়েছিল, সে কারণে এসব ঘটনা ঘটেছে, এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে সরকার। আচ্ছা আশরাফ কায়সার, তালিকা তো আগেরটাই আছে, কিন্তু হয়রানি তো দ্বিগুণ হয়ে গেল। মানে হয়রানির ধরন তো আর আগে যে হয়রানি করা হতো তার দ্বিগুণ কেমন করে হলো? এটি হচ্ছে যে এই ডিপার্টমেন্টগুলো আসলে কিন্তু অনেক সময় সরকারের অধীন থাকেন না, তারা রাজনৈতিক দিক নির্দেশনাও বোঝেন না। আপনি এই ডিপার্টমেন্টগুলো যে কী পরিমাণ করাপ্ট অ্যান্ড কী পরিমাণ স্বেচ্ছাচারী, এদেরকে এই সরকারও চিনতে পারছে কিনা আই ডাউট। কারণ এদেরকে বিশ্বাস করা কঠিন, এদেরকে নিয়ন্ত্রণে রাখা কঠিন, এবং এরা একটা ডিফারেন্ট ডিরেকশনে পরিচালিত হয়। এই যে নুরুল কবিরকে 20 বছর ধরে হেনস্থা করছেন এবং এবারও করেছেন, উনি কিন্তু একা না। আমি অনেকের কথা জানি, আমি তাসনিম খলিলের কথা জানি, যিনি নেত্রা নিউজ থেকে ঢাকায় এসেছিলেন এবং তাকে এয়ারপোর্টে কি ফেস করতে হয়েছে। তার মানে হচ্ছে যে আপনার যে রাজনৈতিক দিকদর্শন, সেটি এই ডিপার্টমেন্টগুলোকে আপনি বলছেন কি না এবং সেটিকে প্রয়োগ করতে দেখছেন কি না। আমার মনে হয় যে আমরা যেই জায়গাটিতে, দেখুন আমি একটা কথা বলি, উপরিকাঠামোতে সরকারের পরিবর্তন, ভালো সরকার এলো, এটি যেরকম সুন্দর শোনায়, আপনি নাগরিক এন্ডে তার ডেলিভারিটা সেরকম হয়েছে কিনা সেটি আপনার মনে রাখতে হবে। এয়ারপোর্টের ইমিগ্রেশন একটা বড় চেক পয়েন্ট, যেখানে আপনি এটা চেক করতে পারবেন। আমার মনে হয় নুরুল কবিরের ঘটনা দিয়ে আপনি বুঝতে পারছেন, এরকম করে কাস্টমসে, এনবিআরে আপনি গিয়ে দেখুন। আমি শুধু একটি কথা বলি যে আজকের যে ঢাকায় ঘটনা ঘটেছে, শুধু এডি না, সিটি কলেজ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি প্রতিনিধিত্ব করে থাকে বা তারা এখনও মনে করে, তাহলে তাদের দায়িত্ব রয়েছে। সরকার অকার্যকর, সরকারের লাগাম নেই অথবা সরকারের গ্রিপে নেই, এটি বলে কিন্তু তারা পার পাবেন না। তাদের গ্রিপে
আছে কি আমার মনে হচ্ছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবং তারা যদি তাদের রাজনৈতিক স্বপ্ন দেখে থাকে মনে রাখতে হবে মানুষ কতটা অতিষ্ঠ হচ্ছে ছাত্রদের উপরে। জি, অপূর্ব জাহাঙ্গীর, একদম 30 সেকেন্ড উত্তরটা দিতে হবে। গ্যাস সংযোগের রাস্তা কাটার অনুমোদন পেতে 20 কোটি টাকা ফি দিতে হয়েছে বাণিজ্য উপদেষ্টা, তিনি নিজে বলেছেন। সেই সঙ্গে সেই টাকা দেওয়ার জন্যও নাকি তাকে টাকা দিতে হয়েছে। অনেক গণমাধ্যম এটাকে ঘুষ লিখে ফেলেছিল, পরে আবার ওই গণমাধ্যমগুলো সরিও বলেছে। আচ্ছা, 20 কোটি টাকা ফি দেওয়ার জন্য যেই টাকাটা তিনি দিয়েছেন সেটা তো ঘুষ নাকি? যদি তিনি ঘুষ দিয়ে থাকেন সেটা কি বাংলাদেশের আইনে অপরাধ? আমি যতটুকু জানি, এই জন্য কি এই সরকার মানে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা? সেটা তো এক নম্বর উনি ওনার রিজয়েন্ডার দিয়েছেন, ওখানেই যথেষ্ট ক্লিয়ার করা আছে, এবং এটাকে নিয়ে যদি আরও ব্যাখ্যা করা যায় তাহলে বেস্ট হবে আপনি তাকে টকশোতে ডেকে তার ইন্টারভিউ নিয়ে নেন। আমি ছোট্ট করে একটু বাবুল ভাইয়ের সাথে একটা জিনিস একটা অ্যাড করে দিতে চাই, বাবুল ভাই এবং আশরাফ ভাই দুজনের সাথে। সেটা হচ্ছে যে বাবুল ভাই বারবার বলছে যে জনগণ চাবে না ভোট নির্বাচন দেরি হোক। এই একই জরিপে কিন্তু 65.9% জনগণ চাচ্ছে যে রিফর্ম আগে হোক। সো আমরা একটু বুঝে নিই কোন জনগণের কথা আমরা বলছি। আর আশরাফ ভাই বললো যে ওনার ওই রাস্তা দিয়ে দেরি হয়েছে সরকার মনে হবে, আমরাও কিন্তু একই রাস্তা দিয়ে আসছি আশরাফ ভাই, আমাদের কিন্তু দেরি হয় না। ওই যে আগে রওনা দেওয়ার বিষয় ছিল, ওই তো ওই জন্য আমি বলছি যে রূপরেখাটি দিয়ে দিলে রাজনৈতিক দলগুলোর সুবিধা হবে। আমি আসছি ওই জায়গাতে। আমি আসলে আর যাওয়ার সময় নেই, এক লাইন বলতে দিব, আমাকে শেষ করতে হবে। আলোচনা চলতে এখন আমার প্রশংসা করা, রাজনীতির আলোচনা চলবে, তবে যানজটের ভোগান্তি থেকে নিশ্চয়ই আমরা মুক্তি চাই। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকুন।